শঙ্কার মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপার বিশ্ব ভ্রমণের প্রস্তুতি। আজাদ কাশ্মীরের স্কার্দু থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু শনিবার। বাংলাদেশে আসবে 10 ডিসেম্বর। বিশ্বের নানা প্রান্তে খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। নানা শঙ্কাকে সঙ্গী করে বিশ্ব ভ্রমণের জন্য প্রস্তুত চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা। 16 নভেম্বর কাশ্মীর থেকে যাত্রা শুরু করবে, তা ঢাকায় আসবে 10 ডিসেম্বর। প্রদর্শনীর জন্য উন্মুক্ত থাকবে 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত। তবে ট্রফি বিশ্ব ভ্রমণে বের হলেও এখনও মেটেনি ভারত পাকিস্তান দ্বন্দ্ব, যার জেরে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানকে বাধ্য করা হলে দেশটি বয়কট করতে পারে টুর্নামেন্ট, দাবি ভারতীয় গণমাধ্যমের। শেষ পর্যন্ত তাহলে স্বাগতিক হওয়ার দৌড়ে আছে বিসিসিআই। গেল কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত আর পাকিস্তান ক্রিকেট বিশ্বের শিরোনাম ছিল চলতি বছরের মোটামুটি পুরোটা সময়। তবে ধীরে ধীরে কমছে সময়, বাড়ছে উত্তেজনা। তবু পাকিস্তান ত্রুটি রাখছে না আয়োজনের। এই যেমন আইসিসির হেড অফিস থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা এখন ইসলামাবাদে, যেখান থেকে পাকিস্তান পর্ব শেষ হয়ে বের হবে বিশ্ব ভ্রমণে। 16 নভেম্বর স্কার্দু থেকে শুরু হবে যাত্রা। পাকিস্তানে থাকবে 9 দিন, যাবে K2 বেস ক্যাম্পেও। টুর্নামেন্টের 3 স্বাগতিক ভেন্যু করাচি, লাহোর আর রাওয়ালপিন্ডিতেও ট্রফি প্রদর্শন করা হবে। বিশ্ব ঘোরার এই পর্বে ঢাকায়ও আসবে স্বপ্নের এই ট্রফিটি। সময় 10 ডিসেম্বর রাতে। 11 থেকে 13 ডিসেম্বর হবে প্রদর্শনী। ঢাকা ছাড়াও ট্রফি যাবে কক্সবাজারে। তবে যেই টুর্নামেন্টের জন্য এত আয়োজন, স্বাগতিক ইস্যুতে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা তো কমছেই না, বরং তার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। সরকারি গ্রিন সিগন্যাল না পাওয়ায় টিম ইন্ডিয়া আগেই জানিয়ে দিয়েছে কোনোভাবে পাকিস্তান সফরে যাবে না তারা। আর মোড়ল ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন তো প্রায় অসম্ভব। তাই তো অনেকে মনে করছেন হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানকে বাধ্য করা হতে পারে। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, এমনটা করা হলে পাকিস্তান নাকি বয়কট করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তাহলে আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান। যদিও এ কেবল ভারতীয় গণমাধ্যমের দাবি, যার এখনো কোনো ভিত্তি পাওয়া যায়নি। তবে পাকিস্তান শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে কারা হবে স্বাগতিক, তা নিয়েও নতুন তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, বিসিসিআই নাকি প্রস্তুত এই টুর্নামেন্ট আয়োজনে। সব মিলিয়ে এই জ্বর যে সহসাই খুলছে না, তা তো বলার অপেক্ষাই রাখে না। মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচটা আরও কঠিন হবে, যেখানে হুমকির বড় নাম লাল সবুজের মোরসালিন, রাকিব, ফাহিমরা। ম্যাচের পরদিন স্বাগতিকরা বিশ্রামে কাটালেও অনুশীলন করেছে আলী সুজাইনের মালদ্বীপ। প্রথম ম্যাচে জয়ে আরও আত্মবিশ্বাসী করেছে মালদ্বীপকে। দীর্ঘ 1 বছর পর মাঠে ফুটবলে ফেরায় নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব অকপটেই স্বীকার করেছেন ফুটবলাররা। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেতে কোনো রকম ভুল করতে চায় না আলী সুজাইনের দল। একটা জয় যে কতখানি আত্মবিশ্বাসী করতে পারে দলকে, তার স্পষ্ট উদাহরণ মালদ্বীপ। দীর্ঘ 1 বছরের বিরতির সঙ্গে যথাযথ প্রস্তুতির অভাব, তারপরেও চোখে মুখে জয়ের ক্ষুধা। লম্বা বিরতি কাটিয়ে ফুটবলে ফেরাটা সুখের করে রাখলো রেড স্ন্যাপার্স। পরের ম্যাচের জন্যও তাই পূর্ণ উদ্যমে অনুশীলনে আলী সুজাইনের দল। গেল বছরই কিংস অ্যারেনায় মালদ্বীপকে 2-1 ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই লাকি ভেন্যু কিংস অ্যারেনায় আর জয়ের ঝান্ডা ওড়ানো হলো না কাবরেরার শিষ্যদের। ম্যাচ হেরে মালদ্বীপ অনুশীলনে নামলেও বিশ্রামেই কাটিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলাটা খুব একটা সহজ হয়নি। 1-0 ব্যবধানে জিতলেও লাল সবুজের দল নিয়ে ভয় ছিল পুরো ম্যাচ জুড়েই। বাংলাদেশের মোরসালিন, রাকিবদের নিয়ে ভীত মালদ্বীপের কোচ আলী সুজাইন। পরের ম্যাচে আরও সতর্ক হয়ে খেলার লক্ষ্য দলটার। তাই তো কোনো ভুল নয়, বরং ম্যাচ জয়ে অনুশীলনেই বাড়তি মনোযোগ কোচের। Since 1 year we was out of football, especially international matches, we didn't play any match, so it was a good win. The result is very good for Maldives and Maldivian football family. Yeah, it was tough players. They proved that they are ready for this, and they was so much hungry for a win. And the thing is, last 3-4 years Bangladesh has been doing very good
They have been improving. There are three attacking players, this number 7 Mursaleen and Fahim and Rakib, all these players, they have been a threat for us. Anytime they can beat defense in this region. এদিকে দীর্ঘ বিরতির পর মাঠে নামায় নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাবটা অকপটে স্বীকার করেছেন ফুটবলাররা, যে কারণে গোল ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি বলে মন্তব্য আলী সুজাইনের শিষ্যদের। বাংলাদেশের স্ট্রাইকাররা যে মালদ্বীপের জন্য হুমকির তা মানছেন ফুটবলাররা। পরের ম্যাচে তাই জয়ের ব্যাপারে সাবধানী অবস্থানে এই দলটা। আমরা একটা দল হয়ে খেলতে পারিনি, তবে আমরা কঠোর পরিশ্রম করেছি। পরের ম্যাচেও জয়ের জন্য আমরা অনুশীলন ও কৌশলে উন্নতিতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ খুবই ভালো দল, তাদের বিপক্ষে খেলাটা সহজ ছিল না। তাদের স্ট্রাইকার ও ফরওয়ার্ডরা আমাদের জন্য হুমকির। আমরা চেষ্টা করব সাবধানী হয়ে খেলতে। We will just wait and see. We also have some very good attacking players and we can take advantage from them. আগামী শনিবার দ্বিতীয় ও শেষ ম্যাচে কিংস আরেনায় মুখোমুখি হবে বাংলাদেশ ও মালদ্বীপ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। টি-20-র পর এবার ওয়ানডে র্যাঙ্কিং থেকেও সাকিব আল হাসানের নাম সরিয়ে নিল আইসিসি। মূলত এক বছর কোনো একদিনের আন্তর্জাতিক ম্যাচ না খেলায় আইসিসির ওডিআই র্যাঙ্কিং থেকে নাম কাটা গেছে এই অলরাউন্ডারের। ক্রিকেটের সব ফরম্যাটে অলরাউন্ডারের শীর্ষস্থানটা দীর্ঘ সময় ধরে নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। কখনো কখনো জায়গা হারালেও সেরা 5-এর বাইরে যায়নি তার নাম। সম্প্রতি টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়ায় শর্টার ফরম্যাটে আইসিসির সব র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয় তার নাম। টি-20 থেকে বিদায় নিলেও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই এই ফরম্যাটকে বিদায় বলতে চেয়েছিলেন দেশসেরা এই ক্রিকেটার। তবে অবসর না নিলেও হঠাৎই আইসিসির সব ওয়ানডে র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয় সাকিবের নাম, যা অবাক করেছে অনেককেই। অবশ্য নাম সরিয়ে নেওয়ার পেছনে কারণও আছে। নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার 1 বছর আন্তর্জাতিক ম্যাচ না খেললে বাদ পড়েন আইসিসির তালিকা থেকে। সেই নিয়মেই সাকিবের নাম সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। 2023 সালের 6 নভেম্বরের পর আন্তর্জাতিক ওয়ানডে খেলেননি সাকিব আল হাসান। বিশ্বকাপে বহুল আলোচিত শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন শেষ ম্যাচ। এরপর দুটি ওয়ানডে সিরিজ খেললেও টাইগার স্কোয়াডে ছিলেন না সাকিব। তবে সাকিব সমর্থকদের হতাশ হওয়ার কিছু নেই। একটি ওয়ানডে ম্যাচ খেললেই আবারও র্যাঙ্কিংয়ে নাম চলে আসবে এই অলরাউন্ডারের। এই মুহূর্তে ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী, 2-এ জিম্বাবুয়ের সিকান্দার রাজা, 3-এ আরেক আফগান রশিদ খান, 4-এ বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ঘোষণা দিলেও এখনও টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেননি সাকিব। তাই এই ফরম্যাটে আইসিসির র্যাঙ্কিংয়ের তালিকায় আছে তার নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলে বিদায় নিতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে জুলাই বিপ্লবে তার ভূমিকা নিয়ে আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আর দেশে ফিরতে পারেননি সাকিব। ফাহিম ইসলাম, সময় সংবাদ। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুর পর খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। মিরপুর স্টেডিয়ামে জিয়া পরিবারকে 5 লক্ষ টাকা দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। তামিমের এমন উদারতায় মুগ্ধ জিয়া পরিবার। কিছুদিন আগেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুর পর কঠিন সময় পার করছে তার পরিবার। জিয়ার আকস্মিক মৃত্যুর পর বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তা পায়নি তার পরিবার। আর্থিক সংকটে পুত্র তাসিনের পড়াশোনার খরচ বহন করতে সংগ্রাম করতে হচ্ছে জিয়ার সহধর্মিণীকে। অবস্থা এমনই যে স্কুলের 4 মাসের বেতন বাকি রাখতে বাধ্য হন তিনি। এমন খারাপ সময়ে তাদের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে জিয়ার পরিবারের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন সাবেক টাইগার অধিনায়ক। জিয়া পুত্রের স্কুলের বকেয়া পরিশোধই শুধু নয়, সে যেন নির্বিঘ্নে দাবা খেলা চালিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তামিম। তার এমন উদারতায় মুগ্ধ জিয়া পরিবার। আমার ছেলের ব্যাপারে কথা বলে জিয়াকে খুব সম্মান করলো ওর কথা বলে। তো আর আমার ছেলের জন্য সে 5 লাখ টাকা চেক দিয়েছে। ছেলেকে নিয়ে সামনে আগানো দরকার, হ্যাঁ, আর এইটার জন্য সবার সম্মিলিত হেল্পটা দরকারি। উনি বললো যে দাবার সাথে সাথে পড়াশুনোটাও চালিয়ে রাখতে,
আর দাবাটা উনি বললো লেগেসিটা ধরে রাখতে। আমি চেষ্টা করব আমার তরফ থেকে যাতে আমি বাবার লেগেসিটা ধরে রাখতে পারি। তামিম ছাড়াও জিয়ার পরিবারের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই বিসিবি সভাপতি বরাবর আবেদন করার কথা জানিয়েছেন বিসিবি সিইও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান 2024 হাফ ম্যারাথন। 2 ক্যাটাগরিতে আয়োজিত হওয়া এই ম্যারাথনে অংশ নেন দেশি বিদেশি প্রায় 2000 দৌড়বিদ। এ সময় সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য পরিবারের সব সদস্যদের নিয়ে দৌড়ের ওপর গুরুত্বারোপ করেন রানাররা। রাজধানীতে তখনও ভোরের আলো ফোটেনি। সাপ্তাহিক ছুটির দিনের আড়মোড়া ভেঙে হাতিরঝিলে জড়ো হন হাজার হাজার দৌড়বিদ। কেউ পেশাদার, কেউ বা প্রথমবারের মতো নাম লেখান ফ্যামিলি রান 2024 হাফ ম্যারাথনে। 2টি ভিন্ন ক্যাটাগরিতে এই ম্যারাথনের আয়োজন করেছে ইন্সপায়ারিং বাংলাদেশ। ছোটদের জন্য 2 কিলোমিটার ও প্রাপ্তবয়স্করা অংশ নেন 7.5 কিলোমিটার দৌড়ে। নাগরিক জীবনে সুস্থ থাকতে দৌড়ের বিকল্প নেই বলে মনে করেন প্রতিযোগীরা। স্ট্রেংথ বাড়ানোর জন্য, মেন্টালি সুস্থ থাকার জন্য রানের কোনোই বিকল্প নেই। ভাই ব্রাদাররা একসাথে দৌড়াই তো আমাদের ব্রাদারহুডটা বাড়ে, আর একসাথে আমরা দৌড়াই তো সেটা আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্টের একটা ব্যাপার আর কি। I think when you run or exercise it's good for your health because it helps you to burn a lot of calories and it's also good for your rejuvenation. I really feel যে এটা আসলে আমাদের হেলথকে, তারপর হচ্ছে মন, মানসিকতা সবকিছুই আসলে খুব বেশি প্রফুল্ল রাখে। ইন্সপায়ারিং বাংলাদেশ ওনাদের অর্গানাইজেশন অনেক সুন্দরভাবে এনারা মেনটেন করে। যারা ম্যারাথন স্টার্ট করতে চান, কোনো ধরনের প্রিপারেশন বা কোনো কিছু ছাড়া জাস্ট শুরু করেন, শুরু করাটাই মেন। একবার এই স্টার্টিং লাইনে চলে আসলে বাকিটা এমনি এমনি হয়ে যাবে। বড়দের পাশাপাশি ম্যারাথনে সরব উপস্থিতি ছিল শিশুদেরও। নতুন এই অভিজ্ঞতায় রোমাঞ্চিত খুদেই দৌড়বিদরা। আমি ম্যারাথনে মেডাল পাওয়ার জন্য এসেছি, এটা একটা খুবই বড় অ্যাচিভমেন্ট। দৌড়াতে অনেক পছন্দ লাগে, যে এখানে যে আসলাম, এসে দৌড়ানো ফিলস লাইক পার্ট অফ আ কমিউনিটি। ফ্যামিলি রান শীর্ষক এই ম্যারাথন প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ফ্যামিলির বন্ধন আরও দৃঢ় করতে। ভবিষ্যতে এমন আয়োজন চালিয়ে যাওয়ার কথা জানান আয়োজকরা। ফ্যামিলির অন্যান্য মেম্বার, বন্ধু বান্ধব, কলিগ সবাইকে নিয়ে আমরা এখানে আসলে একটা গেট টুগেদারের মতো হয়। প্রথমবারের মতন আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান আয়োজন করেছি। মূল উদ্দেশ্য ছিল আমাদের যে ফ্যামিলি বন্ডিং এবং এই ব্যাপারটাকে আরও স্ট্রেংথেনিং করা। দেশি দৌড়বিদদের পাশাপাশি এই ম্যারাথনে অংশ নেন অনেক বিদেশি নাগরিকরাও। ইট পাথরের যান্ত্রিক শহরে সুস্থ থাকতে এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় 2000 রানার। সবার লক্ষ্য একটাই, ম্যারাথনের মধ্য দিয়ে সুস্থ জীবন গড়ে তোলার। হাতিরঝিল থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শহীদদের নামে নামকরণ করা হলো দেশের 3 স্টেডিয়ামের। 2টি স্টেডিয়াম ও একটি খেলার মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নামকরণের এই ঘোষণা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে আবরার ফাহাদ স্টেডিয়াম। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম এবং ঢাকার সংসদ ভবন সংলগ্ন খেলার মাঠের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ ফরহান ফাইয়াজ খেলার মাঠ। নতুন নামকরণ করা 3 শহীদদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছিল গেল জুলাই মাসের আন্দোলনের সময়, আর আবরার ফাহাদের মৃত্যু হয় 2019 সালের 7 অক্টোবর। বুয়েটের এই ছাত্রকে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জের টাইগারদের প্রস্তুতি শুরু। 4 দিনের ম্যাচে আজ প্রতিপক্ষ উইন্ডিজ একাদশ। চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ঢাকায় আসবে 10 ডিসেম্বর। এই ছিল খেলার সময়। এখনকার আয়োজনে সঙ্গেই থাকুন সময়ের।